বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে হচ্ছে 11ই মে 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি এমসিকিউ ব্যাচ 2026-এর তৃতীয় ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির তৃতীয় ক্লাস। তো আমরা আজকে আলোচনা করব বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়োগ সম্পর্কে, ধারা 11। তো এর আগে গতদিন আমরা সর্বশেষ শেষ করেছিলাম যে ম্যাজিস্ট্রেট কয় প্রকার। ম্যাজিস্ট্রেট সাধারণত দুই প্রকার, আমাদের 6 ধারায় বলছে ম্যাজিস্ট্রেট হলো দুই প্রকার, একটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট আর একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট। এখন এই বিচারিক ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে হলো 4 প্রকার, আর মেট্রোপলিটন এলাকায় দুই প্রকার। জেলা পর্যায়ে 4 প্রকার হলো কে কে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই দুইজনে মিলে একটা। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। ঠিক আছে? কি শুধু অপরদিকে মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সেই সাথে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অর্থাৎ মহানগর এলাকায় আপনার কোন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই। এখন গতদিন যখন আমরা 9 ধারা পড়েছিলাম, 9 ধারায় একটা জিনিস আছে, আপনাদের মনে করিয়ে দিই যে দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকে। একটা হলো দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। মনে আছে? আচ্ছা, এখন ওখানে একটা বিষয় খেয়াল করেন, ওই জায়গায় দায়রা জজ এক শ্রেণী, অতিরিক্ত দায়রা জজ এক শ্রেণী, আবার যুগ্ম দায়রা জজ এক শ্রেণী। কিন্তু ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনাদের আলাদা করে নাই, এনারা দুইজন একই। এখন আপনি বলতে পারেন যে স্যার কেন করে নাই, এটা আইন প্রণেতারাই ভালো জানেন, তবে এক করে নাই তাই এক করে নাই, এটা হলো শেষ কথা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাওয়ার এক, ওনাদের শ্রেণীও আলাদা না। তারপর হলো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। ঠিক আছে? এখন আমরা যখন 9 ধারা পড়েছিলাম তখন আপনাদের মনে আছে কিনা যে 9 ধারায় বলা হয়েছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের, সরি, প্রথমত হলো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্যে হতে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজদের নিয়োগ দেন। এই নিয়োগটা দেন হলো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এখানে দুইটা, বাংলাদেশ সংবিধানের দুইটা অনুচ্ছেদ, একটা হলো 115 অনুচ্ছেদ, আর হলো 133 অনুচ্ছেদ। তো অনেকে আপনারা 115 আর 133 অনুচ্ছেদ নিয়ে সন্দিহান যে কখন 115 আর কখন 133। রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারে, ওনার যে ক্ষমতাটা এটা বলছে 115-তে, আর উনি এই ক্ষমতাটা প্রয়োগ করবে কোন বিধান অনুসারে এটা বলছে 133। মানে দুইটার একটা, শুধু একটা অনুচ্ছেদে কাজ হবে না, দুইটাই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ওনার ক্ষমতা বলছে 115-তে, আর এই ক্ষমতাটা উনি কিভাবে প্রয়োগ করবে এটা বলছে কততে, 133। বুঝতে পারছেন? তাহলে যদি আপনারা বলে যে এই খাবারটার নাম কি, বলতেছেন যে বিরিয়ানি, কিন্তু বিরিয়ানি প্রস্তুতের যে প্রণালী সেটা বলছে 133। বুঝতে পারছেন? তাহলে 115 মানে হলো রাষ্ট্রপতি জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্যে হতে এই আপনার এই দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজদের নিয়োগ দিবেন। এবং এটা কোন অনুচ্ছেদের বিধান অনুসারে? 133 অনুচ্ছেদের বিধান অনুসারে। মনে আছে? এখন আমরা চলে এসে অলরেডি, দেখেন, যদিও আমরা জানি যে ম্যাজিস্ট্রেট হলো দুই প্রকার, একটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট আর বিচারিক ম্যাজিস্ট্রেট। এখন বিচারিক ম্যাজিস্ট্রেট পদটা সৃষ্টি করা হয়েছে কত সালে মনে আছে? কত সালে? 2007 সালে। কিন্তু সংশোধনী কত সালের? 2009 সালের। জি। এবং এটার রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলে, ভূতাপেক্ষা, ভূতাপেক্ষা নীতি। ভূতাপেক্ষা নীতি মানে হলো যে আইন তৈরি করছে আজকে, কিন্তু ভূতের ইফেক্ট দিয়ে কার্যকর করছে কবে থেকে? পূর্ব থেকে, পূর্ব থেকে। বুঝতে পারছেন? এটা বলে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। তো এখন আমাদের যে বিচারিক ম্যাজিস্ট্রেট, এই বিচারিক ম্যাজিস্ট্রেট তো আমরা এটা জানি যে জেলা পর্যায়েও আছে, আবার মহানগর এলাকায়ও আছে। এখন ঠান্ডা মাথায় শুনেন যে জেলা পর্যায়ে বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেওয়া হয় 11 ধারায়। জেলা পর্যায়ে মানে হলো মহানগর এলাকার বাইরে। আর মহানগর এলাকায় বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেয় 18 ধারায়। কাহিনী বুঝেন, দুইটাই বিচারিক ম্যাজিস্ট্রেট, বাট জেলা পর্যায়ে নিয়োগ দেয় কত ধারায়? 11 ধারায়। আর জেলা পর্যায়ে মানে জেলা পর্যায়ে ব্যতীত মহানগর এলাকায় কত ধারায়? 18 ধারায়। বুঝছেন? এখন এখানেও নিয়োগ দিবে কে? ওই রাষ্ট্রপতি। 115 133-এর কাহিনী। বুঝছেন? তো যদি আপনাদের বলে যে জেলা পর্যায়ে বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেয়, কে দেয়?
রাষ্ট্রপতি কত ধারায়? 11। আর মহানগর এলাকায় 18 ধারা। একটু পড়ি দেখেন। তো আপনারা অনেকেই নতুন এখানে যুক্ত হয়েছেন, যাদের বই নাই দ্রুত বই কালেক্ট করে ফেলেন, এবং এখানে ক্লাসে আসার সময় ওই বই আনবেন, আইন পাঠ বই আনবেন, লাল কালি আনবেন, লাল মানে পেন আনবেন, আর কিছু পেপার থাকলে থাকলো, না হলে কাগজের ব্যবস্থা আমার কাছে আছে, এগুলা থাকা লাগবে, তবে বই আর লাল কালি অবশ্যই থাকা লাগবে। দেখেন, এবং যখন আমি শুনতে বলবো তখন শুনবেন, যখন লিখতে বলবো তখন লিখবেন। আচ্ছা, এবং এটা কোনো স্বল্প মেয়াদী কোনো প্রোগ্রাম না। স্বল্প মেয়াদী মানে হলো যে ধরেন আমাদের পরীক্ষা হওয়ার কথা ডিসেম্বরে, বাট আমি পার্সোনালি মনে করি যে ডিসেম্বরে পরীক্ষা হবে না, আরো 2-3 মাস লেট হইতে পারে। সো আপনার এখানে যদি পাশ করতে চান, উকিল হইতে চান, তাহলে আমরা যতদিন পর্যন্ত কোর্স চালু থাকতে হবে ততদিন পর্যন্ত আপনার হাল ছাড়া যাবে না। আর একবার শেষ করার পর যদি মনে করেন যে আপনি আপনার মতো করবেন, সেটা আপনার বিষয়, কিন্তু আমি তো অধিকাংশ স্টুডেন্টদের কথা জানি যে আপনি এখানে আসলে একটা রেগুলার একটা পড়ার ভিতরে থাকেন, একটা পরীক্ষার মধ্যে থাকেন, বাসায় গেলে কিন্তু ওই জিনিসটা আর নিজের তাগিদে হবে না। বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা একটু পড়া শুরু করি। দেখেন, ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 11 ধারায় গোল দিবেন মহানগর এলাকার বাইরে, এই শব্দটা গোল দেন, মহানগর এলাকার বাইরে, পাইছেন? জেলা পর্যায়ে, এ না পাইলে যারা জানে তাকে একজনের পাশে পাশে বসেন। বিচারিক ম্যাজিস্ট্রেটের নিয়োগ সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। তাহলে এই যে দেখেন 11 ধারায় যে মানে নিয়োগ দেওয়া হয় ম্যাজিস্ট্রেটদের কোন এলাকায়? মহানগর এলাকার বাইরে, ঠিক আছে। অন্যদিকে বললেন 18 ধারায়, 18 ধারায় মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিয়োগ সংক্রান্ত বিধান আছে। কত ধারায়? 18 ধারায়। তাহলে এখানে 11 ধারায় যা, বাট 11 ধারা হলো মহানগর এলাকার বাইরে। আর স্বয়ং মহানগর এলাকায় কত ধারায়? 18 ধারায়। তো পরীক্ষা যদি কখনো প্রশ্ন আসে যে বিচারিক ম্যাজিস্ট্রেটদের মহানগর এলাকায় নিয়োগ দেওয়া হয় কত ধারায়? 18 ধারায়। আর যদি বলে মহানগর এলাকার বাইরে, তাহলে কত ধারায় তানভীর সাহেব? 11 ধারায়। জি। আচ্ছা, তো এখন আমরা চলে এসে দেখেন যে 11 ধারা একটু দেখেন পড়ি, যে ফৌজদারি কার্যবিধির 11 ধারার বিধান করা হয়েছে সংবিধানের, এই যে দেখেন গোল দিয়ে 133 অনুচ্ছেদের বিধানাবলীর অধীন রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধান অনুসারে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে হতে, আন্ডারলাইন করবেন, মহানগর এলাকার বাইরে প্রত্যেক জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগপ্রাপ্ত হইবে। তো 11তে যান আর 18তে যান, নিয়োগের কাহিনী কিন্তু একই। ওই রাষ্ট্রপতি 115 অনুচ্ছেদে ওনারা ক্ষমতা দিচ্ছে, আর বিধান অনুসরণ করবে কততে? 133। আচ্ছা, এখানে এখানে একটা লাইন লেখেন, সবাই লেখেন, এই জায়গা আশেপাশে যে ফাঁকা জায়গা আছে এখানে লেখেন ধারা, লেখেন ধারা 11, ধারা 11 ব্র্যাকেটে লেখেন 2 ক। ধারা 11 ব্র্যাকেটে লিখছেন কয়রা ফলে আকার কয়েকের কে আর তো লিখছেন নাকি কেউ? না, ধারা 11 ব্র্যাকেটে 2 ক দিয়ে লেখেন যে সরকার গেজেটের মাধ্যমে, সরকার, এই আপনার বই আছে না, যে জায়গায় লিখতে বলবো সেই জায়গায় লিখবেন, এক কথা নড়চড় হবে না। খাতায় লিখতেছেন কে, জীবনে তো ওই কথাটা বইতে থাকবে না। যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন ওই কথাটা ওই খাতা জীবনেও আপনাদের থাকবে না। তারা 11 2 ক, সরকার গেজেটের মাধ্যমে বিচারিক ম্যাজিস্ট্রেটের বসার স্থান নির্ধারণ করবেন। বিচারিক ম্যাজিস্ট্রেটের বসার স্থান নির্ধারণ করবেন। ব্র্যাকেটে লেখেন 2012 সালের সংশোধনী, 2012 সালের সংশোধনী। এবং এখানে আরো একটু নিচে স্টার দিয়ে লেখেন সর্বশেষ সংশোধনী, সর্বশেষ সংশোধনী। এই কথাটার অর্থ বুঝতে হবে আমাদের। এই 11 উপধারা 2 ক, এই 2 ক একসাথে, এই 2 কতে কোনো ব্র্যাকেট কিন্তু
নাই, মানে 11 ব্র্যাকেটে 2 ক, কিন্তু 2 আর কর মাঝে কোনো ব্র্যাকেট নাই। সরকার গেজেটের মাধ্যমে বিচারিক ম্যাজিস্ট্রেটের বসার স্থান নির্ধারণ করবেন। বিচারিক ম্যাজিস্ট্রেট মানে এই যে যে আমরা আমাদের গোপালগঞ্জে যদি দেখেন এই যে 8 তলা যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন, এরকম প্রত্যেকটা জেলায় এরকম ভবন আছে। এখন কোন এলাকা মানে এক যে যারা ম্যাজিস্ট্রেটটা কোন এলাকায় বসবে, কোন এলাকায় তার বদলি, কোন এলাকায় সে বসে বিচার কার্য পরিচালনা করবে, এটা নির্ধারণ করবে কে? সরকার। কিসের মাধ্যমে? গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। কত ধারায় বলেছে? 11(2) ক। এবং এই সংশোধনীটা এসেছে কত সালে? 2012 সালে। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে দেখেন। প্রথমত, যে বিচারিক ম্যাজিস্ট্রেটদের বসার স্থান নির্ধারণ করবে কে? সরকার। কত ধারায় বলেছে? ধারায়। এই কত সালের সংশোধনী? 2012। এবং আমাদের অধিকাংশ আমরা এটা জানি যে 2009 সালে ফৌজদারি কার্যবিধি সংশোধন করে সেটার রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিতে 2007 সালের 1 নভেম্বর থেকে, মনে আছে কিনা? তো আমাদের অনেকের ধারণা যে ফৌজদারি কার্যবিধি বোধহয় সর্বশেষ সংশোধনী 2009 সালেই হয়েছে, বাট অ্যাকচুয়ালি 9 সালে না। ফৌজদারি কার্যবিধি সর্বশেষ সংশোধনী কত সালে? 2012 সালে। এবং ধারা কত? 11(2) ক। এবং যদি বলে যে 2012 সালের সংশোধনীর সর্বশেষ মানে এই সংশোধনীর বিষয়বস্তু কি? বিচারিক ম্যাজিস্ট্রেটের বসার স্থান। বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। তো 18 ধারায় একই কথা বলছে। 18 ধারার এখানে আর বিস্তারিত পড়লাম না। আপনি এখানে আরেকটা কথা, আচ্ছা একটু জেনে রাখা ভালোতে আসেন, জেনে রাখা ভালো যে অতিরিক্ত জেলা ও দায়রা জজকে সরকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দিয়ে থাকে। এটা আমাদের ফৌজদারি কার্যবিধির কোথাও বলে নাই, বাট একজন, আমরা জানি দায়রা আদালতে কয় শ্রেণীর বিচারক থাকে? কি কি বলেন তো? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। শুনেন, যে ম্যাজিস্ট্রেটের পদ মানে যে দায়রা জজের পদবি অতিরিক্ত দায়রা জজ বা অতিরিক্ত জেলা ও দায়রা জজ, নর্মালি জানে মনে রাখেন যে অতিরিক্ত দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ যিনি, তিনি যদি ম্যাজিস্ট্রেট আদালতে বিচার কার্য পরিচালনা করতে আসে, তাহলে উনার পদবি হবে হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন অনেকে বুঝেন না, অনেকে বুঝেন না যে স্যার উনি যদি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটই হয় তাহলে আবার অতিরিক্ত দায়রা জজ কেমনে হয়? আমরা গোপালগঞ্জে যদি দেখেন কোর্ট দুইটা না, একটা হলো ম্যাজিস্ট্রেট কোর্ট আর একটা হলো দায়রা, যেটা আপনারা জজ কোর্ট বলেন, দায়রা জজ কোর্ট। তাহলে উনি ওই যে আমাদের গোপালগঞ্জের যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওনার পদমর্যাদা হলো একজন অতিরিক্ত দায়রা জজ পদমর্যাদার সমান। বুঝতে পারছেন? 64 জেলায় 64 জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে, 64 জনের বেশি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়া সম্ভব না। তাহলে অন্যরা ওই সেম পদমর্যাদার যারা, তাহলে তাহলে তারা কি দায়িত্ব পালন করবে? অতিরিক্ত দায়রা জজ। বুঝেন কিনা? বুঝেন নাই? আচ্ছা, ডিসি প্রতি জেলায় ডিসি কয়জন থাকে? একজন। তাহলে 64 জেলায় ডিসি কয়জন? 64 জন। ঠিক একই ভাবে প্রতিটা জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজনই থাকে। তাহলে 64 জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয়জন? 64 জন। এখন ওনার ওই সেম পদমর্যাদার তো অফিসার আরো অনেক আছে, তাহলে তারা তো আর ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হইতে পারতেছে না। তাহলে উনাদের পদবি কি হবে? অতিরিক্ত দায়রা জজ। বুঝছেন? ধরেন দিন মোহাম্মদ সাহেব কারো ভাই, কারো হাজবেন্ড, কারো বাবা, নাকি? ব্যক্তি কিন্তু একজনই। তা কখনো ওনার পদবি হচ্ছে অমুকের স্বামী, কখনো পদবি হচ্ছে অমুকের বাবা। তো বিষয়টা তাই। তো উনি যখন এই সেম ব্যক্তি যখন দায়রা আদালতে পদোন্নতি, দায়রা আদালতে কাজ করতেছে, তখন ওনার নাম হচ্ছে অতিরিক্ত দায়রা জজ। আর উনি যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আসে তাহলে ওনারে বসাইতে হবে কোথায়? চিফ মেট্রোপলি চিফ, হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বুঝতেন এবার? আচ্ছা, আরো একটা বলি, সেটা হলো যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা হয়। আহ, আপনাদের কারো বয়স যদি ওই 32-এর কম থাকে আপনারাও দিতে পারবেন, যেখানে বিচারক নিয়োগ প্রাপ্ত হয়। তো ওখানে আহ যে নিয়োগ প্রাপ্ত হয় মানে 3টা পাশ করে, প্রিলি, রিটেন, ভাইভা পাশ করে যারা জজ হয়, তারা, তাদের পদবি হলো 2টা, হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহলে সহকারী জজ। পরীক্ষা, যদিও পরীক্ষার নাম সহকারী জজ, বাট যে আজকে নিয়োগ পেল তাকে যদি ক্রিমিনাল সাইডে তারা বিচার করতে দেয় তাহলে ওনার পদবি হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর ওনারা যদি সিভিল সাইডে দেয় তাহলে ওনার পদবি হলো সহকারী জজ। বুঝছেন? বিষয়টা অনেকটা এরকম যে আপনি যখন ম্যাজিস্ট্রেট আদালতে যখন যাচ্ছে তখন ওনার পদবি আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর যখন দায়রা আদালতে থাকতেছে তখন ওনার নাম কি?
অতিরিক্ত দায়রা জজ। আচ্ছা, এখানে একটা কথা লেখেন, তারপরে আমি বাকিটা পড়তেছি। লেখেন ধারা 11 11 4 অনুসারে, মানে 11 ব্র্যাকেটে 4। ধারা 11 4 অনুসারে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে, সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে। একটু স্টার দেন, স্টার দিয়ে লেখেন নির্ধারিত মেয়াদের জন্য, নির্ধারিত মেয়াদের জন্য, নির্ধারিত মেয়াদের জন্য, এবং পরে স্টার দিয়ে লেখেন যে নির্বাহী দায়িত্ব পালন করবেন না। পরে স্টার দিয়ে লেখেন নির্বাহী দায়িত্ব পালন করবেন না। এক এক স্টার দিয়ে লিখবেন নির্ধারিত মেয়াদের জন্য, দ্বিতীয় স্টার দিয়ে লিখবেন নির্বাহী দায়িত্ব পালন করবেন না। এই পীযূষ আর মিলন, আপনারা তো দূরে কেন? ওই ফ্যান বন্ধ করে এই পাশে আসেন, সব এই পাশে তো ঠান্ডা বাতাস লাগবে, এদিকে আসেন। আর ফ্যান ওটা বন্ধ করে দেন। আর দরকার হলে লাইট জ্বালান। আর আপনার বেনজির কো? আচ্ছা যাই হোক, সেই সামনের সপ্তাহ আসেনি কোনোদিন। ওই ফ্যানটাই, ভাই ওই ওই ফ্যানটা টপ করে দেন তো, ওই জায়গা সুইচ, এটা সুইচ ওই জায়গা। আচ্ছা, হয়েছে বোধ হয়। হ্যাঁ, হ্যাঁ থাক, হয়েছে, বসেন, থাক। আচ্ছা, এখন শুনেন, আহ যে সরকার, নর্মালি আপনারা জানেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এক প্রকার, আর বিচারিক ম্যাজিস্ট্রেট, চালান এটা চালান, সমস্যা নাই। নির্বাহী ম্যাজিস্ট্রেট এক প্রকার, বিচারিক ম্যাজিস্ট্রেট আর এক প্রকার। তো বিচারিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব হচ্ছে বিচার কার্য পরিচালনা করা, আর বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব হচ্ছে ওই জেলা প্রশাসনের কাজ করা। এবং ওনার সর্বশেষ, উনি উনি যে ক্ষমতাটা প্রয়োগ করতে পারে আমরা সামনে গিয়ে পড়বো। ওনার কাছে ওই যে কিছু শান্তিভঙ্গ এবং সদাচরণের মুচলেকা সংক্রান্ত কতগুলো বিষয় আছে, যেরকম 106 থেকে 126 ধারা প্লাস গণ উৎপাত টুৎপাত, এগুলো আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এখন আর বিচার করতে পারে না, বুঝতে পারছেন? নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নর্মালি যারা কোর্টে যান তারা জানেন 7 ধারা মামলা করা যায়, আর 144 ধারা 145 ধারা মামলা করা যায়। উনি কিন্তু কখনোই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে এসে বিচার কার্য পরিচালনা করবেন না। এখন সরকার যদি মনে করে যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে, তাহলে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর বিচারিক ক্ষমতা দেয়, তাহলে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত থেকে উনি এসে বসবে কোথায়? এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে। এবং তখন ওনারে যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো, এই মুহূর্তে উনি আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো দায়িত্ব পালন করবেন না, বুঝছেন? এবং যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কত মেয়াদের জন্য তিনি বিচারিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন, এটা সরকার নির্ধারণ করে দিবেন নির্ধারিত মেয়াদের জন্য, বুঝছেন? তাহলে এখানে আমার কি ধরনের প্রশ্ন আসতে পারে, যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে কি? সরকার। কার সাথে পরামর্শ করে? হাইকোর্ট বিভাগের সাথে। কতদিনের জন্য? নির্ধারিত মেয়াদের জন্য। আবার প্রশ্ন আসবে যে সরকার যদি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কি নির্বাহী দায়িত্ব পালন করবে কিনা একই সাথে? করবে বলেন? করবে না। কখন করবে? যতদিন দায়িত্ব বিচারিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতেছে ততদিন কিন্তু সে নির্বাহী দায়িত্ব পালন করতে পারবে।
বুঝছেন? তাহলে 11-র আমরা দুইটা উপধারা মধ্যে রাখবো, একটা হলো 11-2 ক, ম্যাজিস্ট্রেটদের বসার সর্বশেষ স্থান 2000 কত সালের সংশোধনী 12। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করবে 11-র সাবসেকশন কত 4। কে প্রয়োগ করবে? সরকার। কার সাথে পরামর্শ করে? ধন্যবাদ। এখন আমরা বিগত বছর 2014 সালের বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল, এই প্রশ্নটা একটু পড়ি দেখেন, যে বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দান করেন কে? বাংলাদেশের কে বলেন তো? রাষ্ট্রপতি। এখন আপনারা অনেকেই, আমার কাছে যে প্রশ্নটা আসে অনেকেই কনফিউজড হবেন, মাঝে মাঝে বলা আছে সরকার, মাঝে মাঝে বলা আছে রাষ্ট্রপতি। তো আমি একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই, সেটা হলো যে যদি কোনো অপশনে রাষ্ট্রপতি না থাকে তাহলে দাগাবেন কি? সরকার। আর যদি সরকার না থাকে তাহলে দাগাবেন কি? রাষ্ট্রপতি। আর সরকারও আছে রাষ্ট্রপতিও আছে, তখন দাগাবেন রাষ্ট্রপতি। বুঝছেন? আচ্ছা, দুইটা থাকলে আপনার যেটা পছন্দ সেটা লাগাবেন, আর তো ব্যাঙ্গিয়ে করলাম না দেখেন। আচ্ছা, তাহলে বিগত বছরের প্রশ্ন, আমার যেটা আম, আম, 2 নম্বর প্রশ্নটা দেখেন, বিগত বছরের প্রশ্ন, যে জেলা পর্যায়ে কত প্রকারের বিচারিক ম্যাজিস্ট্রেট থাকতে পারে? নির্মল, কয় প্রকার? 4 প্রকার। আর মেট্রোপলিটন এলাকায় 2 প্রকার। ধন্যবাদ। এছাড়া এই প্রশ্নগুলো সব করে ফেলবেন, যে আলোচনা করলাম। যদি কোনো প্রশ্ন বুঝতে না পারেন আমার এসে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? এবং এই প্রশ্নগুলো আপনাদের আমি একটা জিনিস এখন থেকে বলি, কখনো এই আপনি যদি, আমরা যে আলোচনাটা করলাম এই আলোচনা যদি আপনি বুঝে থাকেন, তারপরে এই প্রশ্নগুলো আপনি উত্তর ঢেকে ঢেকে পড়বেন, যে আপনি অনুমান করবেন যে আমার উত্তর হচ্ছে কিনা, দেখবেন যে 80 থেকে 90% উত্তর আপনার এমনিতেই হচ্ছে। তো অনেকেই পড়ার সিস্টেম বোঝে না, ওরা ভিতরের ওই তত্ত্বগত আলোচনা পড়ে না, ওরা ধরেই সরাসরি প্রশ্ন মুখস্থ করা শুরু করে, কিন্তু এটা কখনোই উচিত না। 12 নম্বর প্রশ্নটা দেখি আমরা। মহানগর এলাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি নামে পরিচিত? কেন মহানগর এলাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট? মহানগর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন অনেকে আবার বলবেন, স্যার এতদিন পড়লাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মহানগর ম্যাজিস্ট্রেট আবার কোত্থেকে আসলো? মেট্রোপলিটনের বাংলা মহানগর, মেট্রোপলিটনের বাংলা, বুঝছেন? আচ্ছা, তাহলে নির্মল, বলেন তো যে মহানগর এলাকায় তাহলে কোন কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই? দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট নাই। বাট এই মহানগর এলাকায় যিনি মহানগর ম্যাজিস্ট্রেট গোপালগঞ্জে, তার নাম প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এনাদের আর একটা নাম কি নির্মল? সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ধন্যবাদ। 15 নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ি দেখেন। সাধারণত মহানগর এলাকায় নিম্নলিখিত কোন ধরনের ম্যাজিস্ট্রেট থাকে না? দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকে না। তারপর 16 নম্বর প্রশ্ন পড়ি, যে সরকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়ে থাকে কাকে? অতিরিক্ত জেলা ও দায়রা জজকে। এরপরে আমরা চলে আসি 18 নম্বর প্রশ্ন, প্রত্যেক মহানগর এলাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিয়োগ দিতে পারে কে? সরকার। এখানে দেখেন অপশনে কি রাষ্ট্রপতি আছে? এখানে কিন্তু অপশনে রাষ্ট্রপতি নেই। এখন আমরা চলে আসি নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ধারা কত? 10। তো নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট হলো বাংলাদেশ সিভিল সার্ভিস মানে বিসিএস এর যারা প্রশাসন ক্যাডারের, তাদেরকে সরকার নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে থাকে। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের বর্তমানে দায়িত্ব হচ্ছে এই আপনার জেলা প্রশাসনের যে প্রশাসনিক যে কাজবাজ আছে এইগুলা, এনাদের কোনো বিচারিক পাওয়ার নাই, তবে ইচ্ছা করলে বিচারিক ক্ষমতা দিতে পারে কে? পারে সরকার। সাধারণত কোনো বিচারিক ক্ষমতা নেই। দেখেন প্রত্যেক জেলা এবং মেট্রোপলিটন এলাকায় গোল দিবেন, সরকার যত সংখ্যক প্রয়োজন মনে করে, যত সংখ্যক প্রয়োজন মনে করে তত সংখ্যক ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারে। এবং আন্ডারলাইন করবেন, তাদের মধ্যে হতে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করবে। এই জায়গায় আমার উপধারা পড়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট মনে রাখবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কত দাঁড়ায়? 10 দাঁড়ায়। এবং আর একটা জিনিস খেয়াল করেন, যে বিচারিক ম্যাজিস্ট্রেটের
যখন জেলা পর্যায়ে তখন নাম এক প্রকার, যখন মেট্রোপলিটন এলাকায় তখন ওনার নামের সাথে মেট্রোপলিটন শব্দটা যুক্ত করছে। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট গোপালগঞ্জেও যা, মেট্রোপলিটন এলাকায়ও তা, এনার নামের আগে কোনো তারতম্য নাই, মানে ওনার নামে কখনোই মেট্রোপলিটন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই কথা বলে না। বুঝতে পারছেন? আর এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট না। মানে আপনারা অধিকাংশ মানুষ যেটা উত্তর দিবেন যদি পরীক্ষায় প্রশ্ন আসে, যে যদি কখনো প্রশ্ন আসে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট, অনেকেই উত্তর দিবেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তারা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা, বাট তারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট না। আমরা ফৌজদারি কার্যবিধি এখন এতক্ষণ পর্যন্ত যা পড়েছি, 6 ধারা বলেন বা বললেন, কোথাও বলে নাই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো শ্রেণী আছে? নাই, নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুঝছেন? এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে কি? জেলা ম্যাজিস্ট্রেট। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ কি? জেলা ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? এখন জেলা ম্যাজিস্ট্রেটকে একটু ধারণা দেই, আনুষঙ্গিক কথা বলা। জেলা ম্যাজিস্ট্রেট হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ইংরেজিতে বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম। ঠিক আছে? এখন এই ব্যক্তি একজন, বা তিনি 3টা পদ ধারণ করে। উনি যখন আহ, জেলা প্রশাসনের কাজ করে তখন ওনাকে বলে ডিসি। এই ডিসি মানে হলো ডেপুটি কমিশনার, জেলা প্রশাসক। বুঝতে পারছেন? সেম ব্যক্তি যখন তিনি আমাদের ফৌজদারি কার্যবিধি অনুসারে তার কার্যাবলী পরিচালনা করে তখন ওনার নাম জেলা ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম। বুঝছেন? এই একই ব্যক্তি তিনি যখন দেওয়ানি কার্যবিধি অনুসারে বা জমি জমা সংক্রান্ত কার্যাবলী পরিচালনা করেন তখন ওনার নাম ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিসি। এই ডিসি মানেও ডিস্ট্রিক্ট কালেক্টর। বুঝতে পারেন? জেলা কালেক্টর। তাহলে এক ডিসি মানে ডেপুটি কমিশনার, জেলা প্রশাসক। আর এক ডিসি মানে ডিস্ট্রিক্ট কালেক্টর মানে জেলা কালেক্টর। আর ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। লোক একজনই, কিন্তু ওনার দায়িত্ব কয়টা? 3টা। বুঝতে পারছেন? তাহলে যখন ফৌজদারি কার্যবিধি অনুসারে দায়িত্ব পালন করতেছে তখন ওনার নাম কি বলেন? জেলা ম্যাজিস্ট্রেট। আচ্ছা, সরকার বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনে নিয়োজিত যে কোনো, আন্ডারলাইন করবেন, ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারে। কোন ক্যাডার? বাংলাদেশ সিভিল সার্ভিস। বাংলাদেশ সিভিল সার্ভিসই বলে বিসিএস। ঠিক আছে? আচ্ছা, তো তারপরে দেখেন যে কোনো জেলা বা উপজেলায় নিয়োগকারী সহকারী কমিশনার, অতিরিক্ত ডেপুটি কমিশনার অথবা থানা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি আপনার মাত্রই বিসিএস পরীক্ষা দিয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছে তখন ওনার পদবি থাকে হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সহকারী কমিশনার। তাহলে সকল সহকারী কমিশনার কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট না, সরকার যারা ক্ষমতা দিবে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপরে যে অতিরিক্ত ডেপুটি কমিশনার মানে হলো এডিসি, অতিরিক্ত ডেপুটি কমিশনার, তিনিও নির্বাহী ম্যাজিস্ট্রেট। বা থানা নির্বাহী অফিসার আগে বলতো, এখন বলে উপজেলা নির্বাহী অফিসার, ইওনো, এনদাও হচ্ছে কি বলেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং তারা তাদের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে। সবশেষে যে লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে মেট্রোপলিটন এলাকায়, আন্ডারলাইন করবেন পুরোটা, মেট্রোপলিটন এলাকায় সরকার যে কোনো পুলিশ কমিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে। 10-এর 7 3টে স্টার দেন। মেট্রোপলিটন এলাকায় সরকার যে কোনো পুলিশ কমিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে। 10-এর উপধারা কত? 7। তো এখান থেকে যে প্রশ্নটা আসবে যে কোন এলাকায়, মেট্রোপলিটন এলাকায় সরকার কাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে? পুলিশ কমিশনার। 10-এর কত? 10-এর 7। তাহলে আমরা আজকে 3টা ধারা অলরেডি পড়ে ফেলেছি। যে জেলা পর্যায়ে বিচারিক ম্যাজিস্ট্রেট 11 ধারায়, মেট্রোপলিটন এলাকায় 18 ধারায়, আর নির্বাহী ম্যাজিস্ট্রেট 10 ধারায়। এই লুপসানা শুনতে পাচ্ছেন? লুপসানা, স্যার শুনতেছি। লুপসানা বলেন তো নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট? উনি কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট না, তো সরকার উনি ওনারে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটই, বাট ফৌজদারি কার্যবিধি শ্রেণী দেওয়া হয়েছে কোন ধরনের ম্যাজিস্ট্রেটদের? বিচারিক ম্যাজিস্ট্রেটদের। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা তো। উনি ছাড়াও যারা যারা ওই অন্যান্য যারা আছে সবাই, বিসিএস যারা পরীক্ষা দিয়ে নিয়োগপ্রাপ্ত হয় সবাই প্রথম শ্রেণীর কর্মকর্তা। দেখেন, এখন আমরা যে জিনিসটা পড়বো, বিশেষ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট, ধারা 12। বিশেষ ম্যাজিস্ট্রেট ধারা কত?
এখন যদি এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে যে বিশেষ ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা হয়েছে কত ধারায়, 12 ধারায়, কি বেল্লাল বই নাই, কেনেন নাই? আয়সা, আচ্ছা, এই অফিসে ছিলেন? আচ্ছা আচ্ছা, দেখেন তো আপনারা দেখেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রথমে যে ম্যাজিস্ট্রেটটা বলেছে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করেন। মহানগর এলাকার বাইরে, এই শব্দটা বললেন, মহানগর এলাকার বাইরে সরকার রে বলতেন, সরকার যে কোনো ব্যক্তির উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে কোনো ক্ষমতা অর্পণ করতে পারে। এখানে প্রথমে যেটা দেখেন, কোন এলাকার বাইরে? মহানগর এলাকার বাইরে। সরকার যে কোনো ব্যক্তির উপর কি ক্ষমতা কি ক্ষমতা দিতে পারে? নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে। একটু একটু কাহিনী বুঝেন। ধরেন যে নরমালি তো আমরা জানি, একটু আগে পড়লাম যে সহকারী কমিশনার, তারপরে অতিরিক্ত ডেপুটি কমিশনার, তারপরে থানা নির্বাহী অফিসার, তারপরে যে জেলা ম্যাজিস্ট্রেট, এনরা হচ্ছে তাদের পদাধিকার বলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট। বা সরকারের যদি মনে হয় যে এরা তো আছেই, এদের ছাড়া আরো নির্বাহী ম্যাজিস্ট্রেট দরকার, মানে এদের জন্য আরো কাউকে ক্ষমতা দেওয়া দরকার, তখন সরকার এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতাটা দিতে পারে কোন এলাকার বাইরে? মহানগর এলাকার বাইরে। কিন্তু দেখেন, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে এএসপি পদমর্যাদার নিচের কোন কর্মকর্তার উপর এমন ক্ষমতা অর্পণ করবে না। তবে সরকার আর যারাই ক্ষমতাটা দেখ না কেন, তার পদবি কখনোই কার নিচে হবে না? অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের নিচে হবে না। এবং যে ব্যক্তির উপর এমন ক্ষমতা অর্পণ করা হয়, আন্ডারলাইন করবেন, তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবে। অর্থাৎ যারে এই বিশেষ ক্ষমতাটা দেওয়া হচ্ছে তাকে বলে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। বুঝছেন? তো এখন কাহিনী আছে, আপনারা মোটামুটি জানেন যে যখন 5 আগস্ট বাংলাদেশে সরকার পতন হয় বা এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আসে, তারা আপনারা সবাই জানেন যে সেনাবাহিনীর উপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছে, জানেন? সবাই শুনছেন না যে সেনাবাহিনীর উপরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিচ্ছে? তো এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যেটা, সেটা হলো এই যে বিশেষ ম্যাজিস্ট্রেট। সেনাবাহিনী তো নর্মালি সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে, কিন্তু উনাদের উপরে বিশেষ ক্ষমতা দিছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 12 ধারায়। ফৌজদারি কার্যবিধির 12 ধারায়। এবং ওনাদের নাম হলো এখন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? তাহলে আমার মনে রাখতে হবে, এইভাবে যদি প্রশ্ন আসে যে প্রথমত বললো যে বিশেষ ম্যাজিস্ট্রেট কত ধারায়? 12 ধারায়। বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় কোন এলাকায়? মহানগর এলাকার বাইরে। কে নিয়োগ দেয়? সরকার। ঠিক আছে? আচ্ছা, কোন পদমর্যাদার নিচে নয়? অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদমর্যাদার নিচে নয়। আচ্ছা, বুঝতে পারছেন এটা? আচ্ছা, তারপরে চলে আসি বিশেষ ম্যাজিস্ট্রেট। সরকার যদি অবৈধ হয় সে কি ক্ষমতা দিতে পারছে? জি, সরকার যে জায়গা অবৈধ সে যে যে বিচারিক ক্ষমতা দিচ্ছে যে বর্তমান যে আইন, আর্মিদের বিচারিক ক্ষমতা দিছে কে বললো আপনারে? স্যার বর্তমান যে বিশেষ ম্যাজিস্ট্রেট যে পাওয়ারটা দিচ্ছে স্যার, হ্যাঁ, এটা যারা দিচ্ছে তারা যদি অবৈধ হয় স্যার, এই সরকার যদি অবৈধ হয় সেটি বলতেছে। আচ্ছা, এই আলোচনা পরে আলোচনা করবো নি, দেখেন ওই আলোচনা করতে গেলে আর ক্লাস হবে না নে। আচ্ছা, 12-3 ধারা অনুসারে বল দিবেন, সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে মেট্রোপলিটন এলাকার বাইরে যে কোনো ম্যাজিস্ট্রেটের উপর প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপর আরোপযোগ্য কোনো ক্ষমতা প্রদান করতে পারে। এখানে বেশ কয়েকটা বিষয় আছে, দেখেন। 12-3 ধারা অনুসারে কে? সরকার। কার সাথে পরামর্শ করে? হাইকোর্ট বিভাগের সাথে। বল দিবেন কোন এলাকার বাইরে? মেট্রোপলিটন এলাকার বাইরে কোন ম্যাজিস্ট্রেটের উপর প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের উপর অর্পণযোগ্য যে কোনো ক্ষমতা প্রদান করতে পারে। এবং 12-3 অধীন এমন ভাবে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেটকে বিশেষ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবে। এটার অর্থ কি? ধরেন যে গোপালগঞ্জে তো অলরেডি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে না? এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর যখন আবার বিশেষ ক্ষমতা অর্পণ করে, তখন তাকে তো বলা হবে বিশেষ ম্যাজিস্ট্রেট। এখন
আপনার কাছে মনে হইতে পারে যে বিশেষ ম্যাজিস্ট্রেট তো গোপালগঞ্জে তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেই, তাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর আবার কেন বিশেষ ক্ষমতা দেওয়া লাগবে? ঠিক আছে, লাগার দরকার আছে। কেমনে? কারণ গোপালগঞ্জে 5 জন ম্যাজিস্ট্রেট আছে। এই 5 জন ম্যাজিস্ট্রেটের মধ্যে সবাই হলো দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, স্বয়ং চিফ স্যার আছে, আর সবাই হলো দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট নাই। বাট গোপালগঞ্জে তো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন তো করা দরকার। তখন ওই দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপর বিশেষ ক্ষমতা দিল যে তোমরা শুধু দ্বিতীয় বা তৃতীয় না, তোমরা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও প্রয়োগ করো। বুঝছেন? তখন তাকে বলা হবে বিশেষ ম্যাজিস্ট্রেট। আবার উল্টাও হতে পারে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে কিন্তু দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট নাই, বাট দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের তো দায়িত্ব পালন করা দরকার। তখন ওনাদের উপর বিশেষ ক্ষমতা দিল যে আপনারা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও পালন করবেন। বুঝলেন কিনা? হ্যাঁ, তার মানে এই যে যে বিশেষ ম্যাজিস্ট্রেট একটু আগে আমরা যেটা বললাম, ওখানে ক্ষমতা দিছে বিশেষ নির্বাহী ক্ষমতা নাকি? ওখানে দিছে বিশেষ নির্বাহী ক্ষমতা, এবং ওটার নাম হচ্ছে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। কোন এলাকায়? মহানগর এলাকার। আর এই যে যে এটাও মহানগর এলাকার বাইরে, বাট এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট না, এটা কি বিচারিক ম্যাজিস্ট্রেটের উপর যখন বিশেষ ক্ষমতা প্রদান করতেছে তখন তাকে বলে বিশেষ ম্যাজিস্ট্রেট। বুঝছেন? বাট পার্থক্য যেটা, সাদৃশ্য যেটা আছে, ওটাও মহানগর এলাকার বাইরে, এটাও কি বলেন মহানগর এলাকার বাইরে। ওইটাও সরকার এটাও সরকার, বাট ওইটার ক্ষেত্রে দেখবেন ওই জায়গায় হাইকোর্টের সাথে পরামর্শ করে নাই। আর যে জায়গায় বিচারিক ম্যাজিস্ট্রেটের গন্ধ আছে সেই জায়গা ওই সরকার নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেয় না, সরকার এই সময় পরামর্শ করবে কার সাথে? হাইকোর্ট বিভাগের সাথে। বুঝছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামের সাথে মেট্রোপলিটন আছে, তার মানে এটা কোন এলাকায় হতে পারে? মহানগর এলাকায়। 12-5 ধারা অনুসারে সরকার বল দিবেন হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে বল দিবেন মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর আরোপ অর্পণযোগ্য যে কোনো ক্ষমতা যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর প্রদান করতে পারে। এবং 12-5 ধারার অধীন এমন ভাবে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট, মানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবে। এই ইংলিশটা ভুল আছে, স্পেশাল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন লেখা হবে হলো স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অর্থাৎ মেট্রোপলিটন এলাকায় যখন কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর বিশেষ ক্ষমতা অর্পণ করবে তখন তাকে বলবে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন আপনাদের কাছে একটি জটিল মনে হলো, আমি আবার বলি, অ্যাকচুয়ালি সহজ। যদি বলে বিশেষ ম্যাজিস্ট্রেট কত ধারায়? 12 ধারায়। 12 ধারায় প্রকৃতপক্ষে কয় শ্রেণী বিশেষ ম্যাজিস্ট্রেটের কথা বলছে বলেন তো? প্রকৃতপক্ষে কিন্তু 3 শ্রেণীর। 2 শ্রেণী হলো মেট্রোপলিটন এলাকার বাইরে, আর 1 শ্রেণী হলো মেট্রোপলিটন এলাকায়। বা 2 শ্রেণী হলো বিচারিক ম্যাজিস্ট্রেট আর 1 শ্রেণী হলো কি নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার ভিতরে প্রথম 12 এলাকার 12-2 বলছে মেট্রোপলিটন এলাকার বাইরে এএসপি পদমর্যাদার নিচে নয় এমন কারো উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে, তখন তারে বলা হবে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। যেরকম সেনাবাহিনীর ক্ষমতা দিছে ওটা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওকে। তারপরে বলছে মেট্রোপলিটন এলাকার বাইরে কোন বিচারিক ম্যাজিস্ট্রেটের উপর বিশেষ ক্ষমতা অর্পণ করতে পারে, তখন তারা বলা হবে বিশেষ ম্যাজিস্ট্রেট। তারপরে বলছে মেট্রোপলিটন এলাকায় কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর বিশেষ ক্ষমতা অর্পণ করলে তাকে বলা হবে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এবং এই 12 ধারায় যে 3 শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে এগুলার মধ্যে আপনার হাইকোর্ট বিভাগের সাথে সরকার পরামর্শ করবে কয়টা ক্ষেত্রে? 2টা ক্ষেত্রে, ওই বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আর বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বাট বিশেষ ম্যাজিস্ট্রেট আর বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার ক্ষেত্রে কিন্তু হাইকোর্টের সাথে পরামর্শ করবেন। কে বুঝেন নাই প্রশ্ন করেন। এই নির্মল, কি বোঝেন নাই বলেন। হ্যাঁ, জি। আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে হতে যে কোনো একজনকে সরকার, আন্ডারলাইন করবেন, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে থাকে। মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনারকে সরকারের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে, এটা আমরা আগেই জানি, জানি না? 10 এবং 12 ধারায় নিয়োগকৃত সমস্ত, আন্ডারলাইন করবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ। শুনেন,
নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেই, তাতে সে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হোক আর পদাধিকার বলে হোক, সে কার অধীন? জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে এই যে যে যাদেরকে সেনাবাহিনীর যে সকল কমিশন অফিসারের উপর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে, তারা কাদের অধীন বলেন তো? গোপালগঞ্জে যারা দায়িত্ব পালন করতেছে সবাই ডিসি জেলা ম্যাজিস্ট্রেটের অধীন। বুঝছেন? অপরদিকে বলেন। এই যে আর্মির যে এখন বর্তমান করছে, মানে ক্ষমতা প্রয়োগ করছে, জি, এটাও ওই ওগুলাকে ভিজিট সে যদি তার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করে তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের অধীন, কিন্তু তাদের এমনি যে দায়িত্ব পালন করতেছে সেই ক্ষেত্রে তো জেলা ম্যাজিস্ট্রেটের অধীন না। বুঝছেন? অর্থাৎ প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। অপরদিকে আন্ডারলাইন করেন, সমস্ত বিচারিক ম্যাজিস্ট্রেট, সে বিশেষ ম্যাজিস্ট্রেট হোক আর যাই হোক না কেন, যদি সে বিচারিক ম্যাজিস্ট্রেট হয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর অধীন, এবং সমস্ত মহানগর ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীন। বুঝছেন? আবার এই যে যত জেলা ম্যাজিস্ট্রেট আছে, যত নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট যা আছে, এরা সবাই আবার অধীন দায়রা জজের। দায়রা জজ অথবা মহানগর দায়রা জজ। অর্থাৎ গোপালগঞ্জে যত ম্যাজিস্ট্রেট আছে, ওয়েদার এক্সিকিউটিভ বা জুডিশিয়াল, মানে নির্বাহী অথবা বিচারিক যাই হোক না কেন, এরা আবার কার অধীন? দায়রা জজ। বুঝছেন? তাহলে দেখেন, আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা দেখেন, সমস্ত বিচারিক ম্যাজিস্ট্রেট, সমস্ত বিচারিক ম্যাজিস্ট্রেট মানে কারা? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্লাস 12 ধারায় যে বিশেষ ম্যাজিস্ট্রেট, বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এরা সবাই যদি জেলা পর্যায়ে হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন, আর যদি মহানগর এলাকায় হয় তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীন। বুঝেন নাই কি বলেন? কে? স্যার আমি তো বলতে চাইছিলাম যে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, ওনারাও তো বিচার করতে পারে, কেমনে করে? মানে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে পারে না, বিশেষ তা সে যদি, তারা যখন বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিচ্ছে তাহলে সে অধীনস্থ কার? সেটাই বলতে চাই, তখন তো জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে। জেলা ম্যাজিস্ট্রেটের অধীন থাকবে কে? কথা বোঝেন না? নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনি আগে সাধারণ চিন্তা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট হলে জেলা ম্যাজিস্ট্রেট, আর নির্বাহী ম্যাজিস্ট্রেটে যখন বিশেষ ক্ষমতা দিচ্ছে তখন সে কি আর নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকতেছে? তখন কি হয়ে যাচ্ছে? জেলা ম্যাজিস্ট্রেট, সরি বিচারিক ম্যাজিস্ট্রেট। তখন সে বিচারিক ম্যাজিস্ট্রেট হলে কার অধীনস্থ? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনস্থ। তার বিশেষ ক্ষমতা দেখ আর যে ক্ষমতা দেখ, আমি দেখবো সে নির্বাহী নাকি বিচারক। নির্বাহী হইলে জেলা ম্যাজিস্ট্রেট, আর বিচারিক হইলেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সে কিভাবে হইলো এটা আমার দেখার দরকার নাই। বুঝছেন নির্মল? আচ্ছা, আবার এই জায়গা যা পড়ি আগে সেটা বোঝেন, পদমর্যাদা আসতেছি আপনার প্রশ্নে, প্রশ্ন করছেন, ধন্যবাদ। দেখেন, আবার সমস্ত বিচারিক ম্যাজিস্ট্রেট দায়রা জজের অধীন, এবং সমস্ত মহানগর ম্যাজিস্ট্রেট মহানগর দায়রা জজের অধীন। অর্থাৎ যত বিচারিক ম্যাজিস্ট্রেট আছে এরা কার অধীন? দায়রা জজের অধীন। আর সমস্ত মহানগর ম্যাজিস্ট্রেট কার অধীন? মহানগর দায়রা জজের অধীন। তো এটা এটা এখন আমাদের এই নির্মল সাহেব প্রশ্ন করছে, কি যেন প্রশ্ন করলেন ভাই? জেলা ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, বিচারিক ম্যাজিস্ট্রেট, ধন্যবাদ। জেলা ম্যাজিস্ট্রেট এটা একটা আপনাদের ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স বলে। ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স অনুসারে জেলা ম্যাজিস্ট্রেট মানে ডিসি সাহেব একজন সিনিয়র জুডিশিয়াল পদমর্যাদার সমান। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স অনুসারে যা, আর ওই ডিসি সাহেবেরও তাই। বুঝতে পারছেন? কিন্তু বাস্তবে ওনারা অনেক ক্ষমতা এক্সারসাইজ করে। অর্থাৎ যেখানে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যে জায়গা বসার অধিকারী, ডিসি সাহেবও সেই জায়গা বসার অধিকারী। আর সেই জায়গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো ওনার অনেক উপরে, আর জেলা ও দায়রা জজ তো আরো অনেক উপরে। জেলা ও দায়রা জজ হলো একজন সচিব পদমর্যাদার। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, সেটা আমাদের অন্য প্রশ্ন। বাট ওই গুগলে যে সার্চ দিবেন ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স, তাহলে কোন সরকারি কর্মকর্তার কোন পদমর্যাদা তাইলে দেখতে দেখতে পারবেন। আচ্ছা, তো বিগত বছরের প্রশ্ন দেখি আমরা। দেখেন যে, তবে এই কথা কিন্তু ফৌজদারি কার্যবিধিতে নাই। আচ্ছা, ইভেন অপ্রাসঙ্গিক বাট বলা দরকার যে ডেপুটি কমিশনার, ডেপুটি কমিশনার ডিসি, এটার আক্ষরিক বাংলা জেলা প্রশাসক হয় না। বুঝছেন?
ডেপুটি কমিশনের বাংলা কখনো জেলা প্রশাসক হয় না, বাট সব জায়গায় ডেপুটি কমিশনের বাংলা ব্যবহার করে জেলা প্রশাসক। এবং এটা কোথা থেকে আসলো, কেমনে কি হইলো, যখন উচ্চ পর্যায়ের সচিবদের বা এই জায়গায় বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হলো, তারা উত্তর দিতে অপারগ, বলতে পারেন না যে কোন জায়গা থেকে আসলো। বাট অ্যাকচুয়ালি ডেপুটি কমিশনের বাংলা কখনোই জেলা প্রশাসক হয় না। যাই হোক, আমরা বিগত বছরের প্রশ্ন দেখি যে প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, ডেপুটি কমিশনার, মুখ্য নির্বাহী ম্যাজিস্ট্রেট। কে বলেন? জেলা ম্যাজিস্ট্রেট। আমরা সেলফ প্র্যাকটিসের 4 নম্বর প্রশ্নটা দেখি। সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সকল বা কোনো একটি ক্ষমতা মহানগর এলাকায় ড্যাশের উপর ন্যস্ত করতে পারে। কার উপরে? পুলিশ পুলিশ কমিশনার। 10-এর উপধারা কত? 7। 3টে স্টার নেন। তারপরে 5 নম্বর প্রশ্নটা পড়েন। ফৌজদারি কার্যবিধির ড্যাশ ধারায় বিশেষ ম্যাজিস্ট্রেটের কথা আছে। কত ধারায়? 12 ধারায়। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে 12 ধারায় কয় শ্রেণীর বিশেষ ম্যাজিস্ট্রেটের বিধান আছে? কয় শ্রেণী? 3 শ্রেণী। 6 নম্বর দেখেন, সরকার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দিতে পারে। এটা বিবিআই। বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দিতে পারে কোথায়? মহানগর এলাকার বাইরে। বুঝছেন? এই পর্যন্ত যা পড়লাম, অনলাইন অফলাইনে যারা আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? বিপাশ সাহেব, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করবেন, লজ্জার কিছু নাই। কি ছিল বলেন? পড়েন। হুম। প্যাচ কেন লাগলো? না, না। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। শুনেন, আপনার বাচ্চা কাচ্চা কার অধীন বলেন? আপনার অধীন। আপনি কার অধীন? আপনার বাবা থাকলে বাবার অধীন। তাহলে বোঝাই কি, আপনার বাবার অধীন আপনিও আছেন, আপনার বাচ্চা কাচ্চাও আছে। তারপর ধরেন আপনি যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হন, আপনার বাচ্চা কাচ্চারা হলো এমনি ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে আপনার বাচ্চা কাচ্চারা আপনার অধীন, মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন। আর আপনার বাচ্চা কাচ্চা প্লাস আপনি সবাই মিলে আপনার বাবার কাছে, আপনার বাবার অধীন। আপনার বাবা ধরেন দায়রা জজ। জি, বুঝছেন? আচ্ছা, তো তাহলে এখন আমরা যে জিনিস, আর কারো প্রশ্ন আছে বলেন? তানভীর সাহেব, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আহ, এখন আমরা চলে আসি ফৌজদারি আদালত সমূহের ক্ষমতা, পাওয়ার অফ ক্রিমিনাল কোর্টস। তার আগে দেখি আপনারা কি পড়াশোনা করছেন, আমার একটু বলেন তো দেখি, যে ফৌজদারি কার্যবিধির 5 ধারা কারো মনে আছে কিনা? 5 ধারা কার মনে আছে বলেন তো? আপনি জিজ্ঞেস করেন, মানে কে কে পারবেন বলতে, এটা বলেন। আচ্ছা, নির্মলি বলেন, বলেন। কি প্রয়োগ বলেন, ব্যাখ্যা দেন। হুম। মানে বিচার কিভাবে প্রয়োগ করা। আচ্ছা, সঠিক, বাট একটু মনে করাই দিই। যেটা হলো যে আপনাদের আমরা যখন 5 ধারা পড়েছি, ওই 5 ধারা একটা কথা বলা আছে, সেটা হলো যে আমরা জানি প্রথম দিনই জেনেছি যে ফৌজদারি কার্যবিধি হলো একটা প্রসিডিউরাল ল, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির কাজই হচ্ছে বিভিন্ন মামলা টামলার বিচার করা। কিন্তু উনি তো মামলার বিচার করতে হলে তো একটা সাবস্টেন্টিভ ল লাগবে, মানে অপরাধ সংক্রান্ত একটা আইন তো লাগবে। তো 5-এর একই বলছে, 5-এর উপধারা একই বলছে যে দণ্ডবিধির অধীন যত অপরাধ আছে, এই সকল অপরাধের তদন্ত বা অনুসন্ধানের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। এটা বলছে 5-এর 1। অপরদিকে 5-এর 2-এ বলছে যে আমাদের দেশে তো দণ্ডবিধি ছাড়াও অপরাধ সংক্রান্ত আরো বিশেষ আইন আছে। এই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, যৌতুক নিরোধ আইন, আরো অনেক আইন আছে। তাহলে এই সকল আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কি হবে না, এটা বলছে কততে? 5-এর 2। তো 5-এর 2-এ বলছে যদি বিশেষ আইনে ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতার কথা বলা থাকে, তাহলে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে।
মানে যদি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধরেন 25 ধারায় বলা আছে যে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, তাহলে নারী শিশু মামলার বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। যদি বিশেষ আইনে নিষেধ করা থাকে যে না আমার ফৌজদারি কার্যবিধি লাগবে না, তাহলে ফৌজদারি কার্যবিধি লাগবে না। যেরকম দুর্নীতি দমন কমিশন আইনে বলা আছে যে ফৌজদারি কার্যবিধি লাগবে না, কারণ ওই আইনেই তদন্ত অনুসন্ধান বা বিচারের জন্য পূর্ণাঙ্গ বিধিবিধান আছে। বুঝছেন? তাহলে বিশেষ আইনে প্রযোজ্যতার কথা বলা থাকলে হবে, প্রযোজ্যতার কথা বলা না থাকলে হবে না। সর্বশেষ যে কথাটা, বিশেষ আইনে ধরেন নীরব আছে যে লাগবে কি লাগবে না, ফৌজদারি কার্যবিধিরে লাগবে কি লাগবে না কিছুই বলে নাই, সেক্ষেত্রেও ফৌজদারি কার্যবিধি লাগবে। এই কথাটাই বলা আছে 5-এর কততে, 2-এ। এখন এত কথা বলার মূল কারণ হলো যে 5 ধারার সাথে মিল আছে 28 ধারা আর 29 ধারায়। তো প্রথমে আমরা চলে আসি, দেখেন যে দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের বিচার, অফেন্সেস আন্ডার পেনাল কোড ধারা 28 পাইছেন? দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের বিচার, অফেন্সেস আন্ডার পেনাল কোড ধারা কত? 28 পান নাই? ওই যে পাইছেন, দেখছেন? আমরা জানি যে একটা কথা শুনেন, পরে আমরা এখানে বই দেখব যে দণ্ডবিধির অপরাধ সমূহের তদন্ত অনুসন্ধান বিচার এটা হবে 5-এর কত দ্বারা? এখন 5-এর 1-এর ক্ষেত্রে দণ্ডবিধির তদন্ত অনুসন্ধানের বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য তো হলো, কিন্তু আমরা তো জানি ফৌজদারি আদালত, দায়রা আদালত আছে, তারপরে ম্যাজিস্ট্রেট আদালত আছে, আছে না? এখন কোন আদালত বিচার করবে দণ্ডবিধির অধীন অপরাধের বিচার? কোন কোন ফৌজদারি আদালত করবে? এই কথাটা বলছে 28 ধারায়। আবার বলি শুনেন, দণ্ডবিধির অধীন অপরাধের তদন্ত অনুসন্ধান বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, এটা বলছে 5-এর 1। আর ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য তো হলো, কিন্তু কে কে ফৌজদারি কোন কোন আদালত বিচার করবে এটা বলছে কত ধারায়? 28 ধারায়। বুঝতেন? আচ্ছা, ধরেন আমাদের আপনি ভাই ফেরদৌস সর্দার নাকি, ফেরদৌস সর্দার দিন মোহাম্মদ সাহেবরা আশ্বস্ত করলো যে ভাই আপনার যা যা সাহায্য লাগে আমি আপনারে করব। এই যে যে উনি সাহায্য করার যে আশ্বস্ততা, মানে আশ্বস্ত করলেন, এটা হলো 5-এর 1। আর কি কি উপায় সাহায্য করবে, শারীরিক ভাবে, মানসিক ভাবে, আর্থিক ভাবে, সামাজিক ভাবে, কি কি ভাবে, এই কথাটা বলছে 28। বুঝতেন? তার মানে দণ্ডবিধির অধীন তদন্ত অনুসন্ধান বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, কিন্তু এই দণ্ডবিধির অপরাধ সমূহ কোন কোন ফৌজদারি আদালত করবে সেটা বলছে 28। তাহলে ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতা যদি বলি 5-এর 1, আর কোন কোন ফৌজদারি আদালত বিচার করবে দণ্ডবিধির অধীন অপরাধ সেটা কত? 28। তো একটু পড়ি দেখেন যে দণ্ডবিধির অধীন যে কোনো অপরাধের বিচার করা যেতে পারে, আন্ডারলাইন করবেন, হাইকোর্ট বিভাগ কর্তৃক। মানে দণ্ডবিধির অধীন অপরাধগুলোর বিচার করবে কে? হাইকোর্ট বিভাগ। দায়রা আদালত কর্তৃক। দায়রা আদালত মানে কয়টা আদালত বলেন? দায়রা আদালতে কয় শ্রেণী বিচারক থাকে? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। তাহলে দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের বিচার হাইকোর্ট বিভাগও করতে পারে, দায়রা আদালতও কি করতে পারে। এছাড়া কি নির্মল পান না? পাবেনও না। আপনি কথা কি শুনছেন আমার? দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের বিচার করার জন্য আন্ডারলাইন করবেন, দ্বিতীয় তফসিলের গোল দিবেন 8ম কলামে, যে সকল আদালতকে ক্ষমতা দিয়েছে এমন আদালত। পাইছেন? তাহলে দণ্ডবিধির অধীন তদন্ত অপরাধ সমূহের তদন্ত অনুসন্ধান বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, এই কথাটা বলা আছে 5-এর উপধারা কত? 1। আর দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের বিচার কোন কোন ফৌজদারি আদালত করবে এটা বলছে কত দ্বারা? 28 দ্বারা। 28 দ্বারাই বলছে হাইকোর্ট বিভাগ করতে পারে, দায়রা আদালত করতে পারে। এছাড়া তৃতীয় তফসিলের 8ম কলামে যে সকল আদালতের কথা বলছে সেই সকল আদালত করতে পারে। বিদুর সাহেব, দ্বিতীয় তফসিলে কয়টা কলাম আছে? 8টা কলাম বলেন দি, বলেন। নার্ভাসনেসের কিছু নাই। হম, দাঁড়া হয়েছে তো। তারপর ধারায় কি আছে? না, ধারায় কি থাকে? অপরাধের নাম, তারপরে আচ্ছা, তারপরে তারপরে জি, তারপর আপসযোগ্য নাকি আপসযোগ্য, জি, তারপর
শাস্তি শাস্তি, আর সবশেষে কোন আদালত বিচার করবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের দ্বিতীয় তফসিলে যে 8টা কলাম আছে, এই 8টা কলাম আমার মনে রাখতে হবে। তাহলে আপনারা আমার সামনে যারা আছেন অনলাইনে অফলাইনে, বলেন তো 5-এর 1-এর সাথে 28 ধারার পার্থক্য কি? 5-এর উপধারা 1, যে এতক্ষণ পর্যন্ত যে চিৎকার করে আলোচনা করলাম, এটার সাথে 28 ধারা পার্থক্য কি? যারা আদালত তো বাংলাদেশে একজন যেগুলো সম্পূর্ণ আইনে বিকাশ বিধান করে যেগুলো আপনার সংগঠিত হবে সেগুলো বিচার করা হবে। 28 ধারা সম্পূর্ণ আদালত হবে, আদালত করবে বিচার। আচ্ছা, শাকিল বলেন। 28 ধারার হচ্ছে আদালতের কোন আদালত এই দণ্ডবিধির কার্যক্রম বিচার করবে। আর 5-এর 1-এর মধ্যে ছেড়ে দেয় এই দণ্ডবিধির সকল অপরাধ তদন্ত ও সুন্দর বিচার করতে 5-এর 1। জি, দণ্ডবিধির অধীন ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, এটা বলছে 5-এর 1। আর দণ্ডবিধির অধীন অপরাধ সমূহ কোন কোন ফৌজদারি আদালত করবে, এটা বলছে 28 ধারা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি যে অন্যান্য আইনের অধীন উল্লেখিত অপরাধ সমূহের বিচার, অফেন্সেস আন্ডার আদার লস, ধারা কত? 29। 5-এর 1-এর সাথে সম্পৃক্ততা আছে 28 ধারা, ঠিক একইভাবে 5-এর 2-এর সাথে সম্পৃক্ততা আছে 29 ধারা। বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কি হবে না, এই কথাগুলো বলা আছে 5-এর 2। আর বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি যদি প্রযোজ্য হয়, তাহলে বিশেষ আইনের ওই অপরাধগুলোর বিচার কোন ফৌজদারি আদালত করবে, সেই কথাটা বলা হয়েছে 29 ধারায়। বুঝছেন? বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কি হবে না, এটা বলছে কত? 5-এর 2। আর বিশেষ আইনের অপরাধের ক্ষেত্রে যদি ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হয়, তাহলে কোন কোন ফৌজদারি আদালত বিচার করবে, এই কথাটা বলছে 29। এখন এখানে 29 ধারায় একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি ওই বিশেষ আইনে আলাদা কোনো আদালতের কথা বলা থাকে, তাহলে আর ফৌজদারি কার্যবিধি লাগবে না, সেটাই করবে। আর ওই বিশেষ আইনে যদি আলাদা কোনো আদালতের কথা বলা না থাকে, তাহলে কে বিচার করবে এটা নির্ধারিত হবে ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 8ম কলাম অনুসারে। কিভাবে আমি একটু বলি। ধরেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা আছে যে এই আইনের অধীন অপরাধ সমূহের বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। তাহলে নারী শিশুর মামলায় ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য কি হবে? 5-এর 2। এখন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার বিচার করবে কোন ফৌজদারি আদালত? আগে দেখবো যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আলাদা কোনো আদালতের কথা বলা আছে কিনা। নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা আছে যে এই আইনের অধীন বিচার করবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সো এই জায়গায় ফৌজদারি কার্যবিধিরে লাগতেছে না, কারণ আলাদা করে ট্রাইব্যুনালের কথা বলা আছে। বুঝেন কিনা? যদি আলাদা করে কোন ট্রাইব্যুনালের কথা বলে না থাকতো, তাইলে লাগতো কারে? ফৌজদারি কার্যবিধি অনুসারে, যে কোন 2য় তফসিলের 8ম কলাম অনুসারে নির্ধারিত হতো যে কোন ফৌজদারি আদালত বিচার করবে। বুঝেন কিনা? ধরেন আমি উদাহরণস্বরূপ বলি যে আমরা যে যৌতুকের মামলা করি কোর্টে, যৌতুকের দাবি আদান প্রদান, যৌতুক নিরোধ আইন 2018, এটা একটা বিশেষ আইন, এবং এই আইনে বলা আছে যে এই আইনের অপরাধের তদন্ত অনুসন্ধানের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। বুঝছেন? বাট ওই আইনে আলাদা কোনো আদালতের কথা বলা হয়নি, তাইলে এখন লাগবে কারে? ফৌজদারি কার্যবিধিরে। ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 8ম কলম অনুসারে নির্ধারিত হবে যে যৌতুক নিরোধক আইনের বিচার কোন আদালত করবে। বুঝছেন? কিন্তু যদি যৌতুক নিরোধক আইনে আলাদা কোনো ট্রাইব্যুনালের বা আদালতের কথা বলা থাকতো, তাইলে বিচার করতো কে? ওই ওই আদালত বা ট্রাইব্যুনাল। বুঝতে পারছেন? তাহলে আমাদের মূল কথা যেটা দাঁড়াইলো যে দণ্ডবিধির অধীন দণ্ডবিধির অপরাধের তদন্ত অনুসন্ধান বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য, এটা হলো 5-এর 1। আর দণ্ডবিধির অপরাধ সমূহের বিচার কোন কোন ফৌজদারি আদালত করবে, এটা হলো 28। বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য 5-এর 2। আর বিশেষ আইনের অপরাধের বিচার কোন কোন ফৌজদারি আদালত করবে, এটা বলছে কত? 29। তো একটু পড়ি, দেখেন। অন্যান্য আইনের অধীন উল্লেখিত অপরাধ সমূহের বিচার, অফেন্সেস আন্ডার আদার লস। অন্যান্য আইনে উল্লেখিত অপরাধ সমূহের বিচার করার জন্য এমন আইনে বল দেবেন কোন আদালতের উল্লেখ থাকলে এমন অপরাধ সমূহ উক্ত আদালত কর্তৃক বিচার করা হবে। ওই আইনে যদি আলাদা কোনো আদালতের কথা বলা থাকে, তাহলে বিচার করবে সেই আদালত। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, উদাহরণ যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন
উল্লেখিত অপরাধ সমূহের বিচার করবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের উল্লেখ আছে, কারণ ওই আইনেই বলা আছে বিচার করবে কে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। যেহেতু নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন উল্লেখিত অপরাধ সমূহের বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কর্তৃক করা হবে, সেহেতু যেহেতু ওই আইনে আলাদা ট্রাইব্যুনালের কথা বলা আছে। তবে দেখেন, তবে যে ক্ষেত্রে এরূপ আদালতের কথা উল্লেখ না থাকে, যে ক্ষেত্রে এরকম কোন আদালতের কথা বলা নাই, সেক্ষেত্রে উক্ত অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধির তফসিল 2 এর, এই যে আন্ডারলাইন করেন, তফসিল 2 এর কলাম 8 এ প্রদর্শিত হয়েছে এমন আদালত কর্তৃক হবে। যেমন উদাহরণ যদি আমরা বলি, দেখেন, যৌতুক নিরোধক আইনের অধীন কোন অপরাধের বিচার করার জন্য কোনো পৃথক আদালত বা ট্রাইব্যুনালের উল্লেখ নাই। যদিও যৌতুক নিরোধ আইন একটা বিশেষ আইন, বাট ওই আইনে আলাদা কোনো আদালত বা ট্রাইব্যুনালের কথা বলা নাই, সেহেতু ফৌজদারি আদালতে উক্ত অপরাধের বিচার করবে। যৌতুক নিরোধ আইন 2018 এর 8 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন সংগঠিত অপরাধের তদন্ত, বিচার, আপিল এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর বিধানাবলী প্রযোজ্য হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম, 5 ধারার সাথে 28, 29 ধারা কে কে বুঝেন নাই? অনেকেই বুঝেন নাই, না বুঝলে আমার প্রশ্ন করেন। 5 ধারার সাথে 28, 29 ধারা বুঝছেন কিনা আমি একটু বলে দিই। 5 এর 1 এর সাথে সম্পর্ক আছে 28 ধারা, আর 5 এর 2 এর সাথে সম্পর্ক আছে কার? 29 ধারা। কি নির্মল, বিপাশ সাহেব বলবেন? আচ্ছা, নির্মল একটু বলতে চাই, বলেন শুনি। আর গ্রুপে যারা আছেন ভাই, যদি ক্লাস না করেন আমি আপনারা রিমুভ দিব, তাতে আপনি আমার যত কাছের লোক হন না কেন, অনেক লোক আমার উপর মাইন্ড করছে, এটা আমার কিছু যায় আসে না, এটা আমার পেশাদারিত্বের জায়গা। যারা ক্লাস করবেন তারা গ্রুপে থাকবেন, অনলাইনে অথবা অফলাইনে। যদি কোনো সমস্যা থাকেন আমার সাথে আলাপ আলোচনা করতে হবে, কিন্তু গ্রুপে থাকবেন, অনলাইনেও করবেন না অফলাইনেও করবেন না। আপনি আমার যদি আপন ভাইও হন, তাও ওখান থেকে পেশাদারিত্বের জায়গা, আমি এত কঠোর, তাতে আপনি আমার ভুল বুঝেন আর যাই বুঝেন। দেখেন, কিশোরের ক্ষেত্রে এখতিয়ার, ভিভিআই, এই ধারাটা, জুরিসডিকশন ইন কেস অফ জুভেনাইল, জুভেনাইল শব্দটা বললেন, এটা হলো 29 খ ধারায়। জুভেনাইল শব্দের অর্থ হলো কিশোর। কি বলেন? কিশোর। আমাদের ফৌজদারি কার্যবিধির এই 29 খ ধারায়, একটু আমি ব্যাখ্যা দিই তারপরে জায়গা পড়ি। 29 খ ধারায় বলছে, যার অপরাধ 15 বছরের কম। কত বছরের কম? 15 বছরের কম। এ যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধ করে, তাহলে তার বিচার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট করতে পারে। বাট কে কে আমি একটু বলি, শুনেন। এই জায়গায় জুভেনাইল বলতে কত বছরের বয়স? সর্বোচ্চ কত? 15 বছর বা তার কম। কোন ধরনের অপরাধ করছে? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। এই দুইটা ছাড়া যদি অন্য কোনো অপরাধ করে থাকে, তাহলে তার বিচার করতে পারবে কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা কে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। এই কথাটাই বলা আছে 29 এর কত ধারায়? বুঝছেন? এখানে আরেকটা কথা আছে, যদি বলে জুরিসডিকশন ইন দা কেস অফ জুভেনাইল, কত ধারা? 29 খ, এবং পাশে একটু লিখে রাখেন 29 বি, ক্যাপিটাল লেটারের বি, 29 বি। এবং এই বির আগে পরে কিন্তু কোনো ব্র্যাকেট হবে না। জি, আচ্ছা একটু পড়ি, দেখেন। ফৌজদারি কার্যবিধির 29 খ ধারায় কিশোর বলতে 15 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে। এই ধারায় 15 বছরের কম বয়সে শিশু বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে, আন্ডারলাইন করবেন, যার বয়স, যার বইতে নাই সে একটু লিখে রাখবেন, যার বয়স আদালতে হাজির হওয়ার সময় বা তাকে হাজির করার সময় 15 বছরের কম ছিল। এটা একটু ভিভিআই শুনেন। আহ আমাদের দেশে শিশু আইন আছে 2013 সালের। শিশু আইনে বলছে যে যদি কোনো শিশু অপরাধ করে, তাহলে তার বয়স গণনা করা হবে। ধরেন আমাদের নূর আলম খান একটা হত্যা করছে, এখন ওনার বয়স ওই হত্যা করার দিন যদি 15 বছরের কম 18 বছরের কম থাকে, তাহলেই উনি শিশু। ওই জায়গা শিশু বলতে বোঝানো হয়েছে এনি পার্সন বিলো 18 ইয়ার্স ইজ এ আপনার শিশু। বুঝতে পারছেন তো? চাইল্ড আর কি।
তাহলে শিশু বলতে বোঝানো হয়েছে যার বয়স 18 বছরের কম। শিশু আইনের কথা বলতেছি, 18 বছরের কম কোন দিন অপরাধ সংগঠন করছে সেই দিন, বুঝছেন? কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধির 29 খতে 18 বছরের কম বলে নাই, কত বছরের কম? 15 বছর। এবং এই জায়গায় তার বয়সটা, শাকিল এই যে জুডিশিয়ারি প্রশ্ন এখান থেকে আসে, তার বয়সটা নির্ধারণ হবে যেদিন তারে আদালতে হাজির করছে, যেদিন অপরাধ করে নাই, যেদিন কবে আদালতে হাজির করছে বা হইছে, ওই দিন তার বয়স থাকতে হবে 15 বছরের কম, বুঝছেন? যেদিন অপরাধ করছে সেদিন না, কবে? মানে যেদিন তাকে আদালতে হাজির করতে বা আনা হয়েছে সেদিন তার বয়স থাকতে হবে 15 বছরের কম। এই যে আবার পড়ি লাইনটা, যার বয়স আদালতে হাজির হওয়ার সময় বা তাকে হাজির করার সময় কত বছরের কম ছিল? 15 বছরের কম। বুঝেন কিনা? আচ্ছা, ফৌজদারি কার্যবিধির 29 খ ধারায় কিশোর অপরাধীর ক্ষেত্রে গোল দিবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে বিচার করার এখতিয়ার দেওয়া হয়েছে। এবং আন্ডারলাইন করবেন, যে অপরাধের শাস্তি আন্ডারলাইন করেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস নয়, সেই সকল অপরাধ কোনো কিশোর করে থাকলে 29 খ ধারা অনুসারে উক্ত কিশোরের বিচার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট করতে পারবে। তাহলে এখানে একটা জিনিস বুঝেন, কিশোর অপরাধীর বিচার কত ধারা? 29 খ। কিশোর বলতে কত বছরের কম বয়স্ক? 15 বছরের কম বয়স্ক। তার 15 বছর হিসাব করা হবে কবে? হাজির হওয়া বা হাজির করার সময় থেকে। কোন ধরনের অপরাধ করছে? যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত অন্য কোনো অপরাধ। কে বিচার করতে পারবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা কে? বিশেষ ক্ষমতা প্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। বুঝছেন? জি। অন্যদিকে দেখেন, শিশু আইন 2013 এর গোল দিবেন 4 ধারা অনুসারে অনূর্ধ্ব 18 বছর বয়স, এটা আপনাদের না থাকলে সমস্যা নাই, পীযূষ যা বোঝাইছে একটু পড়েন। অনূর্ধ্ব 18 বছর বয়স পর্যন্ত সকল ব্যক্তি শিশু হিসেবে গণ্য হবে। অতঃপর 20 ধারায় বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য কোনো আইন বা আদালতের রায় বা অন্য দেশে ভিন্নরূপ যাই কিছুই থাকুক না কেন, এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে গোল দিবেন অপরাধ সংগঠনের তারিখই হবে শিশুর বয়স বা নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তারিখ। তাহলে আমাদের শিশু আইনে বলতেছে যে বয়স, শিশুর বয়স নির্ধারণ করা হবে কবে? অপরাধ সংগঠনের যে তারিখ সেই দিন। বুঝছেন না তানবিন সাহেব? আর ফৌজদারি কার্যবিধিতে যেদিন থেকে আদালতে হাজির করছে সেই দিন থেকে। জি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শিশু আদালত হিসেবে গণ্য হবে, তবে এমন ট্রাইব্যুনাল না থাকলে জেলা ও দায়রা জজ স্বীয় অধিক্ষেত্রে শিশু আদালত হিসেবে গণ্য হবে। এটা আপনাদের বার কাউন্সিলের জন্য অপ্রাসঙ্গিক, না জানলেও সমস্যা নাই। আইনের সাথে সংঘাত জড়িত শিশু কর্তৃক সংগঠিত যে কোনো অপরাধের বিচার শিশু আদালত করবে। শিশু আইন 2013 এর কত ধারা? 16 ধারা। এটা যারা জুডিশিয়ারি দিবেন তারা জানবেন, বার কাউন্সিলের জন্য জানার দরকার নাই। তো তাহলে আমার 29 খতে কি কি পড়লাম? জুরিসডিকশন ইন দা কেস অফ জুভেনাইল 29 খ। আর জুভেনাইল বলতে 15 বছর কম বয়স্ক শিশু, সে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা প্রাপ্ত মানে অপরাধ ছাড়া অন্য যে কোনো অপরাধ করেছে, বিচার করবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। বয়স নির্ধারণ করা হবে কবে? যেদিন তাকে আদালতে হাজির হয়েছে বা আদালতে হাজির করা হয়েছে। এই কথাগুলো যদি জানেন তাহলে 29 খ থেকে যে প্রশ্নই আসুক না কেন ইনশাল্লাহ পারা যাবে। দেখেন বিগত বছরের প্রশ্নটা দেখি, যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 অনুসারে ড্যাশ বছরের কম বয়স্ক ব্যক্তিকে কিশোর বলা হয়েছে। কয় বছরের? 15 বছর। বুঝছেন? হ্যাঁ, শিশু 18 বছরের কম, এটা ফৌজদারিতে বলে নাই, বলছে কোথায়? শিশু আইন। পুরাতন বইতে এই প্রশ্ন নাই, বাট আমি যা বললাম ওইটুক লিখে রাখলেই হবে, আর এর চেয়ে বেশি দরকার নাই। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 29 খ ধারা অনুসারে 15 বছরের নিচের কোন 3 নাম্বার আর কি, 15 বছরের নিচের কোন শিশু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধ করলে সেই অপরাধের বিচার করতে পারে কে পারে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট পারে। উপরের কি বলেন? 29 খ বুঝছেন? আয়শা বলেন দি 29 28 ধারা কি আছে? আয়শা পারবেন? 28 ধারায় বলা আছে দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের বিচার করবে কোন ফৌজদারি আদালত। আর 29 ধারায় আছে বিশেষ আইনের অধীন অপরাধ সমূহ বিচার করবে কোন ফৌজদারি আদালত, নাকি? আর 29 খতে কি পড়লাম?
জুরিসডিকশন ইন দা কেস অফ জুভেনাইল, মানে কিশোর অপরাধীর বিচারের এখতিয়ার 29 খ। এছাড়া আজকে আমরা পড়ছি 11 ধারা, 10 ধারা, 18 ধারা, নাকি? জি, 12 পড়ছি, 12 ধারাও পড়ছি। এখন আমরা চলে আসি 31 ধারা। পরের পেজে দেখেন একটা পেজ আছে যে ধারা 31 থেকে 33 ক, এখানে একটা টেবিল টেবিল আছে, এই টেবিল দিয়ে আমাদের কাজ নাই, সরাসরি চলে আসেন পরের পেজে, ধারা 31 পাইছেন? নতুন বইয়ে 352 পেজ। হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা, মানে হাইকোর্ট বিভাগ কি দণ্ড দিতে পারে আর দায়রা আদালত কি দণ্ড দিতে পারে। তো প্রথমে আমরা চলে আসি ফৌজদারি কার্যবিধির 31 ধারায় হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা আলোচনা করা হয়েছে। কত ধারায়? 31 ধারায়। প্রথমত এটা মনে রাখবেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে হাইকোর্ট বিভাগের দণ্ড প্রদানের ক্ষমতা বলেছে কত ধারায়, কত ধারায়? 31 ধারায়। আর দায়রা আদালতে 31 ধারায়। ধন্যবাদ। তো প্রথমে দেখেন যে হাইকোর্ট বিভাগ, নিচে লেখেন 31-1, এখানে পাইছেন? হ্যাঁ, 31-1 হাইকোর্টের নিচে লেখেন 31-1, আইন অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। পাইছেন? মানে হাইকোর্ট বিভাগ আইনে, পাইছেন তানভীর সাহেব? আইন অনুমোদিত যে কোনো শাস্তি দিতে পারে কে? হাইকোর্ট বিভাগ। একেবারে ছোট শাস্তি থেকে শুরু করে বড় শাস্তি যা যা আছে সবকিছু দিতে পারে কে? হাইকোর্ট বিভাগ। এবং এই কথাটা বলা আছে 31-এর কত? উপধারা 1। তারপরে দেখেন দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ, এটার পাশে লেখেন 31-2, 31-2। তো এখানে বলছে, আছে তো, বইটা আছে। আচ্ছা দেখেন, দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে, মানে এনরা আইনে যা যা আছে এ নিয়েও তাই তাই দিতে পারে, হাইকোর্টও যা দিতে পারে ইনিও তাই তাই দিতে পারে। তবে কথা আছে, মন্তব্যের ঘরে দেখেন, দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড দিলে হাইকোর্টের অনুমোদন নিয়ে তা কার্যকর করতে হয়। বলছে যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যদি মৃত্যুদণ্ড দেয় তাহলে অনুমোদন লাগবে কার? পরীক্ষায় প্রশ্ন আসবে যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কি সাজা দিতে পারে? মৃত্যুদণ্ড, আইন অনুমোদিত যে কোনো সাজা। তবে যদি কি দিলে হাইকোর্টের অনুমোদন লাগবে? মৃত্যুদণ্ড দিলে অনুমোদন লাগবে কার? বুঝছেন? তারপরে দেখেন যুগ্ম দায়রা জজ, এর নিচে লেখেন 31-3, যুগ্ম দায়রা জজ 31-3, সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড দিতে পারে। সর্বোচ্চের নিচে একটু লিখে রাখেন অনধিক, আপনারা অনধিক, সর্বোচ্চ আর নিচে লিখে রাখেন অনধিক। সর্বোচ্চ যা, অনধিকও কি? তাই। বুঝছেন? অনধিক মানে নয় অধিক, নয় অধিক। জি, তাহলে যদি বলে যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ কি কারাদণ্ড দিতে পারে? 10 বছর। আর অনন্য 10 বছর, অনন্য মানে হলো লিস্ট, মানে এর কম নাই। এ জায়গায় বললো সর্বোচ্চ দিতে পারে 10 বছর, আর মানে উনি যে অপরাধের বিচারই করুক না কেন উনি 10 বছরের বেশি সাজা দিতে পারবে না। তার মানে দেখেন যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড অথবা 10 বছরের অধিক কারাদণ্ড দিতে পারে না। তাহলে দিন মোহাম্মদ সাহেব বলেন তো যে 31 ধারায় কার কার দণ্ড প্রদানের ক্ষমতা বললো? কার কার? হ্যাঁ, আর দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ, আর কে? যুগ্ম দায়রা জজ। বেল্লাল বলেন তো কে কি পারে? দিতে পারে। আর হুম, তবে যদি কারোর মৃত্যুদণ্ড দেয় সেই ক্ষেত্রে হাইকোর্টের পারমিশনই কার্যকর করতে হবে। আর যুগ্ম জজ হচ্ছে 10 বছরের
10 বছর অনধিক যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ কত? 10 বছর। উনি 10 বছরের বেশি পারেন না। ধন্যবাদ। আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন। সাধারণভাবে একজন যুগ্ম দায়রা জজ অনধিক 1.5 বছরের কারাদণ্ড দিতে পারে। পারবেন না ইনশাল্লাহ? এবং যদি বলে কত ধারা? 31 ধারা। জি। তারপরে দেখেন, দায়রা জজ প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পূর্বে গোল দিবেন অনুমোদন প্রযোজ্য হয় কার? হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগ 376 ধারায় মৃত্যুদণ্ড অনুমোদন করতে পারে। এটা আমরা সামনে পড়বো, এখন না জানলেও সমস্যা নাই। বাট জজ বা অতিরিক্ত দায়রা জজ যদি মৃত্যুদণ্ড দেয়, অনুমোদন লাগবে কার? হাইকোর্টের। তো ধন্যবাদ, আজকে আপনাদের এই পর্যন্ত থাক। এবং এখন পরীক্ষা হবে। আমি অনলাইনে যারা আছেন তারাও গত দিনের মতো পরীক্ষা দিবেন। আশা করি নিয়ম নীতি জানেন, সেই আঙ্গিকে দিবেন। প্রথমে লিখবেন উত্তর সঠিক হয়েছে কয়টা, তারপরে ভুল হয়েছে কয়টা, তারপরে যে কয়টা ভুল হয়েছে সেটার সাথে 0.25 গুণ দিবেন। গুণ দেওয়ার পর সঠিক উত্তর থেকে সেটা কি করবেন? ম্যানেজ করবেন। এই হলো কথা। আর সবার আগে নাম লিখবেন। তো আজকে এই পর্যন্তই। অনলাইনে যারা আছেন ধন্যবাদ। আমি পিডিএফ দিয়ে দিব, আর এখানে যারা আছেন আমি প্রশ্নটা একটু প্রিন্ট করে নিই।